দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভির নিয়মিত টক শো সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন প্রতিনিয়ত এই টক শোতে আমরা রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা তেমনই কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন, পরিচিত হয়ে নিব। আমার বামে আছেন জনাব মোস্তফা কামাল, লেখক এবং সাংবাদিক, এবং ডানে আছেন জনাব জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব, কামাল ভাই আপনার কাছে আগে যাব। আজকে আমাদের প্রধানমন্ত্রী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং ওখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেন। সেখানে তিনি শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলায় কিছু কথা বলেছেন, যেরকম মেধা পাচার বন্ধ করতে হবে, মেধাকে লালন করার কথা বলেছেন, উনি কারিকুলামকে আপডেট এবং আপগ্রেড করার কথা বলেছেন। এবং উনি বিশেষ করে অফকোর্স আমরা যখন বলি গ্লোবাল কম্পিটিশনে আমাদেরকে কম্পিটিটিভ হতে হবে স্টুডেন্টস থেকে, আমরা অবশ্যই বলবো ভোকেশনাল ট্রেনিং এবং যেটা ইউজুয়াল ক্লাসরুম এডুকেশনের সাথে সাথে আমরা বলি না যে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, সেটার কথা উনি বলেছেন। উনি রিসার্চের দিকে, ইনোভেশনের দিকে মনোযোগী হতে বলেছেন আরও বেশি। এবং উনি বলেছেন, যেটা খুব একটা ভালো কথা বলেছেন, যে শিক্ষার্থী অবস্থায় যেন তারা যদি ব্যবসা শিখে, যে বিবিএমবিএ যারা করছে তাদের ধরেন ওখানে একটা সুযোগ থাকতে হবে, যারা ছোটোখাটো ব্যবসা তারা ওই পাইলট স্টাডিজগুলো তারা করতে পারে, টেস্টিং করতে পারে, প্রোডাক্ট টেস্টিং। সো আপনি আপনার মন্তব্য জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক শিশিরকেও ধন্যবাদ। তো আমাদের 5 আগস্টের আগে এবং পরে শিক্ষা শব্দটা ছিল খুব প্রাসঙ্গিক, কারণ যারা আন্দোলনের ফ্রন্টলাইনার ছিলেন তাদের নাম ছিল শুধুই শিক্ষার্থী। শিক্ষার্থী এই একটা পরিচয়, শিক্ষার্থী। এনসিপি তো অনেক পরের নাম। জি, পরবর্তীতে একটা নাম ঠিক হলো যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী। তো কিন্তু আপনি দেখেন 5 আগস্টের পরে শিক্ষাটা অপ্রাসঙ্গিক হয়ে গেল। যারা শিক্ষার্থী তারাও শিক্ষা নিয়ে কোনো কথা বলেন না, আজ পর্যন্ত তারা ওইভাবে বলেননি। মাঝে মধ্যে শিক্ষাঙ্গন কেন্দ্রিক কিছু ঘটনা আসলে 2-4টা কথা আসে, পরক্ষণে আবার থেমে যায়। তো আবার শিক্ষার বিষয়টা এত প্রাসঙ্গিক কেন? সম্ভবত 17-18 সাল থেকে এখন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু ধারাবাহিকতা নেই। ড্রপ আউট বলতে একটা কথা আছে। তো ড্রপ আউট ব্যবহার হয় শিক্ষার্থীদের প্রশ্নে, যে ঝরে যাওয়া বাংলা যেটাকে বলে। গত এই কয়েক বছরে আমাদের অনেক শিক্ষকও ঝরে গেছেন। কারো কাছে তথ্য নাই যে কী পরিমাণ শিক্ষক ক্যাম্পাসে অনুপস্থিত, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে। পালিয়ে যাওয়ার তালিকাটা কিন্তু কমপ্লিট না, তারা ফেরত এসেছেন কিনা ক্যাম্পাসে ওই তথ্য নাই আমাদের কাছে। এটা কি শুধু ড্রপ আউট বলছেন শিক্ষার্থীর ক্ষেত্রে, নাকি ব্রেইন ড্রেনও এখানে, শিক্ষা পাচার যেটাকে আমরা বলি? যে এইগুলো একটা দিক। আরেকটা হচ্ছে 5 আগস্টের পর শিক্ষার্থীদেরকে ক্লাসে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো আবার শিক্ষার্থীরা মাঠে আছে সেই 17-18 সাল থেকে। প্রথমে তারা নামলো নিরাপদ সড়ক চাই আন্দোলনে, নামার পর তারা কিন্তু আর ক্লাসরুমে যায়নি। ততক্ষণে শুরু হয়ে গেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন। আর মাঝে দিয়ে আবার বছর দেড়েক ছিল এক ধরনের শাটডাউন করোনার কারণে। আপনি দেখেন কতগুলো সময়। এই গেল একটা দিক। আর 5 আগস্টের পরবর্তীতে হয়ে গেল আরেক ঘটনা, যে ক্লাস নাই, ছাত্ররাও শিক্ষকদেরকে চেনে না, শিক্ষকরাও ছাত্রদেরকে চেনে না। তো ওই জায়গায় একটা দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারে বেশ কয়েকজন শিক্ষাবিদ ছিলেন, ডক্টর ইউনূস থেকে শুরু করে বেশ কয়েকজন ছিলেন নামকরা শিক্ষক, আসিফ নজরুল পর্যন্ত, ডক্টর আসিফ নজরুল পর্যন্ত, মাজেদি ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারাও ভালো শিক্ষক। কিন্তু আমরা খেয়াল করলাম শিক্ষা নিয়ে কোনো আলোচনাই নেই, গেল ওই দিকটা। 5 আগস্টের পরবর্তীতে মাঝে মধ্যে আবার শিক্ষাঙ্গন একটু উত্তপ্ত হয়। কি নিয়ে? পদবি নিয়ে, আমাদের পাঠ নিয়ে। কিন্তু পাঠ কীরকম হবে, পঠন কীরকম হবে, পাঠ্য কী হবে, পাঠ পদ্ধতি কী হবে, এই নিয়ে কোনো আলোচনা নেই। সর্বশেষ যেটা বরিশালের ঘটনা আপনি অবশ্যই জানেন, ওইটাও কিন্তু কোনো পরীক্ষা পদ্ধতি নিয়ে নয়, কোনো পাঠ পদ্ধতি নয়, একেবারে পদবি, ভিসির অপসারণ বলা হচ্ছে, পদোন্নতি নীতিমালা, শিক্ষক সংকট। অর্থাৎ তারা পদ ঠিকঠাক মতো আছে, আরও একটু পদোন্নতি চান। কিন্তু শিক্ষার্থীদের কি অবস্থা ওই নিয়ে আলোচনা নেই। প্রধানমন্ত্রী একদম যথার্থ বলেছেন যে ফোকাসটা এদিকে আনতে হবে। অর্থাৎ বেসিক্যালি প্রধানমন্ত্রীর বক্তব্য আমি যতটুকু শুনেছি, তিনি একটা কর্মমুখী শিক্ষার দিকে সবাইকে নিতে চাচ্ছেন। তো এই কর্মমুখী শিক্ষার মাঝে কিন্তু আরও রকম ফের আছে আমাদের। আমি গুণে দেখেছি আমাদের এখানে 11-12 কিসিমের শিক্ষা পদ্ধতি আছে। কিন্তু মাঝে দিয়ে অনেক আলোচনা হয়েছিল যে একমুখী শিক্ষা, নানান মুখকে এক জায়গায় নিয়ে আসা, যদিও সেটা পুরোপুরি সম্ভব নয়।
আমাদের মাদ্রাসাতে আছে 4-5 রকমের শিক্ষা, কৌমি, খারেজি, আলিয়া, হাফিজি। আর জেনারেল এডুকেশন ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আবার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, রাইট। অনেক কিছু এখানে। তো এগুলোকে একমুখী করা না গেলেও অন্তত একটা ইউনিফাইড জায়গায় যদি আনা যেত, দুঃখজনকভাবে ওই আলোচনাটাই নেই। আলোচনায় খালি আছে বিসি কে হবেন, কোথায় তদবির করবেন, অর্থাৎ আগের সেই নমুনাই কিন্তু আমরা দেখছি। ওনার পাঠ পঠন বিষয়ে ওনার কি অভিজ্ঞতা, ওইটা আলোচনায় আসে না। আসে তখনও এসেছে, এখনও আসছে, যে ক্ষমতাসীন দলের কোন পর্যায়ে তার কি রকম যোগাযোগ আছে। আপনি এই বরিশালের ঘটনায়ও দেখেন, ওনার পক্ষ আছে, ওনার বিপক্ষ আছে, সাবজেক্টটা সামনে নিয়ে আসার পক্ষও আছে। তো এরকম একটা জায়গায় সেটা আমরা আশা করিনি। সর্বশেষ যখন প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন বিষয়টাকে, যে একটা আপডেট আনা দরকার জি, পাঠের ব্যবস্থায়, পঠনের ব্যবস্থায়, শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন বেশ বলেছেন। কয়েকবার আসার পরে। তিনিও বলছেন। জি। তো তিনিও একসময় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, অনেক দায়িত্ব পালন করেছেন। ওই জায়গা থেকে তিনি এখনো চেষ্টা করছেন, কিন্তু সেক্টরটা বিশাল। শিক্ষা বলতে গেলে এখানে শিক্ষার্থী আছেন, শিক্ষক আছেন, অভিভাবক আছেন, জি, অবশ্যই। আবার শিক্ষা এবং প্রতিষ্ঠান পুরোটা মিলেই তো একটা বিশাল একটা এই রাজ্য। ইকোসিস্টেমটা রাজ্য বললেও কম বলা হবে, একটা মহাসাগরের মতো। জি, অভিভাবক সহ যখন আপনি যোগ করবেন, জি, দেখবেন সংখ্যায় বিশাল। আমি ব্যক্তিগতভাবে একটি কলেজ পরিচালনা করি, জি, তো ওখানে আমার কিছু অভিজ্ঞতা আছে যে অভিভাবকরাও কিন্তু এক ধরনের শিক্ষার্থীর কাছাকাছি, তাদের সাথে কিন্তু একটা কমিউনিকেশন রাখতে হয়। তো একসময় ছিল এটা আমাদের যখন এভারেজ শিক্ষা ব্যবস্থা ছিল, যে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করা। বর্তমান বাস্তবতায় সেটা সম্ভব হয় না। তো এরপরও যদি আমাদের যে শিক্ষাবিদরা আছেন বিভিন্ন জায়গায়, তারা যদি রাজনৈতিক চিন্তা ভাবনাটা একটু কমিয়ে এই লাল নীল গ্রুপ গোলাপি শিক্ষক না হয়ে, কারণ আমরা শিক্ষকদেরকে কিভাবে চিনতে অভ্যস্ত, যে উনি বাংলার শিক্ষক, উনি ইংরেজির শিক্ষক, কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর ধরে যে ওনার নাম হচ্ছে লাল শিক্ষক, ওনার নাম হলুদ শিক্ষক, উনি গোলাপি শিক্ষক। এটা কিন্তু খুবই দুঃখজনক। ট্যাগিং বলছেন আপনি, যেটা ট্যাগ করা হয় তাদের। তারা এই নামে তারা সংগঠন করেন, শিক্ষকদের গোলাপি গ্রুপ, জি, লাল গ্রুপ, নানান গ্রুপ আছে তাদের। এই যে লাল নীলের কারবার বন্ধ করে তারা যদি শুধু শিক্ষা কেন্দ্রিক হন, অবশ্যই তারা যোগ্য, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, তারা পড়াশোনা করে এতটুকু এসেছেন। তো ওই শিক্ষাটা যদি তারা শিক্ষার্থীদের মধ্যেও বিস্তার ঘটান, মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন যে শিক্ষার সেটা একটা আপডেটেশন আসবে, কারণ এটা লালনের বিষয় আছে, ধারণের বিষয়ও আছে। জি, অবশ্যই আপনি একদমই ঠিক বলেছেন যে ফোকাসটা এদিকে থাকা উচিত। শিশির ভাই, আপনার কাছে যাব এবং একই বিষয় নিয়ে আসলে জানতে চাচ্ছি আপনি কতখানি একমত, যেটা আমাদের কামাল ভাই বলছিলেন যে 5ই আগস্টের পরে যে শিক্ষার্থীরা আর ফিরে আসেনি ক্লাসরুমে, এটা একটা কারণ। আমরা যখন একদিকে বলছি যে এটার ফোকাসটা আমাদের কারিগরি শিক্ষা উচিত বা কারিকুলাম আপগ্রেড, এই ধরনের শিক্ষার প্রতি আসলে দক্ষতা কি ধরনের হওয়া উচিত, স্কিল ডেভেলপমেন্ট। আরেকদিকে শিক্ষার ব্যবস্থাটা বা সেটার অ্যাটমসফিয়ার, আমরা যেটাকে বলি পরিবেশ, আজকেও যেটা দেখলাম বরিশাল ইউনিভার্সিটিতে, এর আগেও আমরা দেখেছি, এটা কিন্তু এখনো থামেনি। আপনার মন্তব্যটা জানতে চাই যে আপনি এটাকে কিভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক কামাল ভাইকে, এনটিভি সকল দর্শক শ্রোতাকে। দেখেন, এখানে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন কামাল ভাই, এবং আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব শিক্ষা নিয়ে অনেক কিছু কথা বলছেন। ইউজিসির সম্ভবত একটা মিটিং ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে একটা মতবিনিময় হয়েছিল, অনেক কিছু বলেছেন। দেখেন, যদি এখানে আপনি যদি বলেন যে শিক্ষার উন্নতি, তাহলে এখানে শিক্ষার উন্নতি করতে হলে কামাল ভাই সব বিষয়ের সাথে প্রায় মোটামুটি একমতই। দেখেন, ছাত্র শিক্ষক দুই জায়গায় কিন্তু উন্নতি করতে হবে। আপনাদের যদি দেখেন আমাদের সমস্যাটা কি করছে, আমাদের এখানে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতিটা আমরা আসলে এখনো মানে কুলসতা মুক্ত করতে পারিনি। এখানে দেখেন, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে দলীয় মানে সিদ্ধান্তে বা দলীয় লেজের ভিত্তির যে শিক্ষক নিয়োগ। জি, অথচ ওনার পাশে যে বিসি বসা ছিলেন ওয়াহিদুর রহমান সাহেব, তিনি এখনও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক, মানে দলীয় একজন বিসি, এবং উনি ওনার এলাকা থেকে ইলেকশন করার কথা ছিল, ওনাকে ইলেকশনে মনোনয়ন দিতে পারেন নাই, ওনাকে কোনো মতে পুরস্কৃত করেছেন ঢাকা ইউনিভার্সিটির বিসি বানিয়ে, অনেকটা ঠান্ডা করার মতো। এছাড়াও যদি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি দেখেন, বিশাল বড় দলের পদ রয়েছে। তো এগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্টের দেয়া। আমরা তো মনে করছি 5 আগস্টের পরে আমরা আসলে দলীয়
মানে এগুলো আর ভিত্তিতে দেখবেন আর দেখবো না, থাকবে না। শিক্ষক রাজনীতিও দেখবো না, ছাত্র রাজনীতিও আমরা দেখবো না। এখন শিক্ষক রাজনীতি নিয়ে তো বেশি কিছু বলা যায় না, কারণ শিক্ষকরা আবার খুব চালাক, তারা সব এক। কিন্তু ছাত্র রাজনীতিতে তো শিশির ভাই খুব পুরনো একটা বিষয়। ছাত্র রাজনীতি এটার কিছু পবিত্রতা পরিবেশটাকে আছে। তো আসলে ছাত্র রাজনীতি কিছু সরলতা, কিছু পবিত্রতা জি, আছে। জি। ছাত্র সংগঠনগুলো কিছু কিছু জায়গায় এক হতে পারে, কিন্তু শিক্ষক রাজনীতিটা টিচারদের স্বার্থ ছাড়া জি কোনো জায়গায় তারা এক হয় না। আপনার শিক্ষকদের এই রাজনীতির ব্যাপারে বা মানে সুযোগ এটা সুবিধার ব্যাপারে, শিক্ষার স্বার্থে হয় না, শিক্ষকদের শিক্ষকদের স্বার্থে স্বার্থে হয়। আপনি দেখবেন যে ওরা সকল রাজনৈতিক দলের শিক্ষকরা এক হয়ে যায় প্রায়। আপনি এই যে শিক্ষক রাজনীতিগুলো হয় দেখবেন নিয়োগের বেলায়, ওই শিক্ষকের যদি পারে তার মানে পছন্দের ছাত্ররা নিয়োগ দিবে, অথবা তার যদি ওই ডিপার্টমেন্টে যদি কোনো তার আত্মীয় থাকে, আত্মীয় নিয়োগ দিবে। কোনো মতো যদি তার সন্তান হয়, সে একদিন টিচার, এই ডিপার্টমেন্টের টিচার হবে। যদি তাকে ডিপার্টমেন্টের টিচার নাও বানাতে পারে, তাহলে তার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বানায়। এবং এই হচ্ছে তাদের রাজনীতি। ইউনিভার্সিটি টিচারদের নিয়োগটা হচ্ছে এরকম। এবার আসেন ছাত্র রাজনীতির কথা। আজকে তারেক রহমান সাহেব গিয়েছেন, এখানে ছাত্রদলের একজন ভালো মাপের নেতা, তাকে দেখলাম যে এসএসএফ এমনভাবে ধাক্কাটা মারলেন, তিনি ফেসবুকে বললেন যে আসলে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে। তো ছাত্র রাজনীতির দিকটি নিয়েও আমরা অনেক আগ থেকে বলছি যে আসলে এইভাবে মিছিলের শ্রমিক হিসেবে আর ছাত্র রাজনীতিটা হওয়া উচিত না। যে একটা মিছিলের শ্রমিক দরকার, ইউনিভার্সিটি হলগুলোতে অনেক ছাত্র রয়েছে, এখানে কিছু আমি মিছিলের শ্রমিক নিয়ে যাই। এই মিছিলের শ্রমিক যোগান দেওয়ার জন্য ইউনিভার্সিটিগুলো না। এখানে আমাদের এখন গঠনমূলক রাজনীতি করতে হবে। আমাদের এখন ওই 90 দশকের হল দখলের রাজনীতি, অস্ত্রবাজি, এগুলো দিয়ে আসলে হবে না। প্রধানমন্ত্রী অনেক কিছু সুন্দর সুন্দর বলেছেন, এগুলোর সাথে আমরা একমত, কিন্তু এগুলো তো ওনাকে করে দেখাতে হবে। উনি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলেছেন, কিন্তু যদি আজকে আমরা ওনাকে প্রশ্ন করি যে ওনাদের যে ছাত্র সংগঠন রয়েছে, তারা কি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে ধারণ করার জন্য মানে প্রস্তুত? জি তাদের কি এরকম দলীয় কর্মশালা আছে, স্কিল আছে, বা কোনো প্রচেষ্টা আছে, উদ্যোগ আয়োজন কতটুকু আমরা দৃশ্যমান দেখছি? খুব একটা দেখছি না। এবং শিশির ভাই, আমরা যে মাঝখানে যে টাইমটা পার করলাম ইন্টারিম গভর্নমেন্ট, ওটা তো কোনো দলীয় ইয়ের সময় না, তখনও কি আমরা নিউট্রাল জায়গা দেখতে পেয়েছিলাম কি দেখেন আমি ছাত্র আপনাকে রাজনীতিতে? দেখেন তখন কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু একটা জিনিস শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নতি হয়েছে, যে ছাত্রদেরকে যেভাবে মানে র্যাগিং কালচারে বা গেস্টরুম কালচারে দাস বানিয়ে নিপীড়ন করা হতো, এটা কিন্তু বন্ধ হয়েছে, এটুকু উন্নতি হয়েছে। কিন্তু এখন আমরা আবার শঙ্কিত হচ্ছি, ক্ষমতাসীন ছাত্র সংগঠন ওই প্র্যাকটিসের দিকে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় তারা আবার হল দখল, সিট বাণিজ্য বা সিট পলিটিক্স, তাদের পরিভাষা যেগুলো, এগুলোর দিকে আগাচ্ছে। ওই প্র্যাকটিসটাও কিন্তু ছিল কিন্তু আপনি তখন। দেখেন আবার যখন আমরা বলি এই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না, এই ধরনের ছাত্র রাজনীতির জন্য দেখেন আপনার বিভিন্ন মানে ইডেন মহিলা কলেজ, তিতুমির, তারা কিন্তু ছাত্রীরা কিন্তু অলরেডি প্রতিবাদ করেছে। প্রতিবাদটা করতে পেরেছে এই জন্যেই, ওই জায়গায় কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মেয়েরা কিন্তু এত স্ট্রং না। যদি ছাত্রদের মতো হতো তাহলে হয়তো এটা করতে পারতো না। তো এখানে আমরা যখন বলি যে না, মানে শিক্ষক রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতি এখানে মানে আপনাকে সংস্কার করতে হবে, তখন বলে যে এরা তো আসলে দেশ বিরোধী, এরা গুপ্ত রাজনীতি করতে চায়, এরা 52 চেনে না, আইয়ুব খানকে কারা নামাইছে, এরা 62 আন্দোলন দেখে নাই, এরা 62 আন্দোলনে ছাত্রদের ভূমিকা অস্বীকার করতে চায়, 69 ছাত্রদের ভূমিকা অস্বীকার করতে চায়, 71-কে অস্বীকার করতে চায়, 90-ও ছাত্ররা জীবন দিয়েছে, জুলাই দিয়ে জীবন দিয়েছে। ছাত্ররা অবশ্যই রাজনীতি করবে, এবং যারা এখন ছাত্র রাজনীতির মানে সংস্কার কথা বলে তারা হচ্ছে আমাদেরকে মনে করে কোনোভাবে মতলব বাসছে। কিন্তু দেখেন, আপনি দেখেন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই? আপনি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, মানে যদি হুমবোল্ট বলেন, বা যদি আপনার ইউনিভার্সিটি অফ টোকিও বলেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি আছে, কিন্তু প্যাটার্নটা কি আমাদের মতো? না। আপনার ছাত্র সংসদ আছে, ছাত্র রাজনীতি আছে, এবং প্যাটার্ন প্র্যাকটিস সবই আছে। তার মানে এখনো কি আমাদের ওই 90 দশকে মানে অস্ত্র রাজনীতি করতে হবে? বলবো দে এরশাদের সামনে মানে বুক চেরিয়ে দাঁড়ানোর জন্য আমার 2টা অস্ত্র দরকার, আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমার অস্ত্র দরকার। অস্ত্রটা কি মানে এটা কি ওইটা কি গর্ব হিসেবে ধরে কি এখনো আমি ওই রাজনীতি করব? এখনো আমি হলদা করে রাজনীতি করব? তো এখন আমরা যতই বলি তারা এগুলো কয় না। দেখেন, আর শিশির ভাই আপনি যেটা বলছিলেন, যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী আরো বলেছেন ছাত্রদেরকে তোমরা চাকরির পিছনে না ঘুরে চেষ্টা করো নিজে একজন উদ্যোক্তা হওয়ার জন্য। খুব ভালো লেগেছে আমার কথাটা। মানে স্টুডেন্ট অবস্থায়, হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায় যদি উদ্যোক্তা হতে পারো, বিদেশে অনেক জায়গায় হয়, কিন্তু আমরা দেখেছি আমরা ইউনেস্কো থেকে শুরু করে
বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো বলেছে বাংলাদেশে বর্তমানে শিক্ষা খাতে যে মানে বাজেট বা বরাদ্দ এটা খুবই অপ্রতুল। এটা জিডিপি 2% হয় না, কেউ বলে 1.5, কেউ বলে 2। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি এটা 5% করার জন্য, কেউ কেউ কোনো পলিটিক্যাল পার্টি 7% বলে। তো বিএনপি তার রাষ্ট্র মেরামতের 31 দফায় এবং ভিশন 2030 এবং নির্বাচনী ইশতেহারে বলেছে 5% জিডিপি তারা ব্যয় করবে। আমি আশা করি এবার যে সামনে বাজেট হবে বিএনপি এই শিক্ষা খাতে জিডিপির 5% ব্যয় করুক, এটি আমরা দেখতে চাই। তাহলে এবং আপনি এখানে যে উদ্যোক্তা হওয়ার জন্য তাকে যে এখানে সহযোগিতা করা এবং শিক্ষার গবেষণায় যে এখানে টিচারদেরকে গবেষণামুখী করা, তাদেরকে এখানে পর্যাপ্ত ফান্ড দিলে যে তারা এখানে মানে রাজনীতি থেকে একটু কোনো মতো হলেও গবেষণার দিকে বেশি সময় দিবেন, ওই দিকে তাকে ইনসেন্টিভ দেওয়া বা তাকে এখানে এনকারেজ করা, তাকে বুস্ট আপ করা, এটা সম্ভব হবে। কিন্তু শুধু যদি আমরা বক্তব্য বিবৃতিতে এবং রাষ্ট্র মেরামতের 31 দফায় ভিশন 2030-তে শুধু শব্দের অক্ষরে লিখে রাখি যে ক্ষমতায় আসলে 5% জিডিপির ব্যয় করব, তাহলে এটা কখনো সম্ভব না। আপনার এক্সিকিউশন করতে হবে। আমরা আহত হচ্ছি বিএনপি তার রাষ্ট্র মেরামতের এরকম 31 দফার অনেক প্রতিশ্রুতি এখন আর বাস্তবায়ন করছে না, অস্বীকার করছে। এই যে 5% জিডিপির ব্যয় করবে, আশা করি এবার অন্ততপক্ষে আল্লাহর তরফে প্রধানমন্ত্রী এটা অন্ততপক্ষে আজকের কথা অনুযায়ী এই 5% জিডিপি ব্যয় করবেন। আমরা পরের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, কামাল ভাই আপনার কাছে যাব আগে, যে এই যে চাঁদাবাজি, এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত কথা হচ্ছে এবং আমরা নিউজেও দেখতে পাই কম বেশি। এই চাঁদাবাজি রুখতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ওনারা কিন্তু প্রতিনিয়ত বলছেন যে এর বিরুদ্ধে ওনারা সোচ্চার এবং এটা যেন, কিন্তু তারপরেও কিন্তু কমছে না। আজকেও যদি বলি, আজকে আমাদের জামায়াতের আমির উনি বাজার পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে গিয়ে উনি ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। উনি ওখানে সিন্ডিকেটের প্রভাব কিন্তু দেখে এসেছেন, দ্রব্যমূল্যের উপর এসছে এবং এটা তদারকিরও অভাব আছে। এবং আমরা যখন বলছি সিন্ডিকেটও বন্ধ হচ্ছে না, এটার কি কারণ হতে পারে এবং এখানে কি করণীয় থাকতে পারে? এখানে গোটা বিষয়টা মানসিকতার, এটা একটা অর্থনীতি, এই চাঁদাবাজিটাও একটা অর্থনীতি। কাদের মানসিকতা? কম বেশি আমাদের সবারই। কার কতটুকু অবস্থান আছে, অবস্থান অনুযায়ী নির্ণয় হয় সেটা। আর যেহেতু আমাদের এই চাঁদাবাজিটা আমাদের অর্থনীতির সাথে যোগ হয়ে গেছে রীতিমতো, আর রাজনীতি তো আছেই, তো সেটা কীরকম, বিশেষ করে আজকে জামাতের আমির যেটা বা সংসদের বিরোধী দলীয় নেতা যেটা বলেছেন, তিনি মূলত নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বলতে গিয়েছেন কথাটা। আমিও শুনেছি ওনার বাইকটা। তো এটা তো একেবারেই বাস্তব। উৎপাদন স্থল থেকে একটা পণ্য মার্কেটে আসা পর্যন্ত কত হাত, প্রত্যেকটা হাতে কিন্তু কোনো না কোনোভাবে এক একটা চাঁদাবাজ, কিন্তু আবার চাঁদাবাজ বলতে পারবেন না। তো ওই কারণে চাঁদাবাজ না বলে আমরা মাঝে মধ্যে আরেকটা শব্দ ব্যবহার করি যে মধ্যস্বত্বভোগী, ইংরেজিতে মিডলম্যান বলে। অর্থাৎ এই কাণ্ডকীর্তিটা যতদিন বন্ধ না হবে ততদিন সেটা রোখার সাধ্য কারণেই, কারণ সেটা বৈধ কিনা ওই আলোচনা। বন্ধ তো পরের কথা, আগে তো নিয়ন্ত্রণে আসতে হবে। মানে আগে আমরা মিটিগেট করে তারপর রিমুভালের কথা চিন্তা করতে পারি। পর্যন্ত আমরা কিন্তু দেখা যায় যে এটা যে একটা অপরাধ, এটা যে একটা ক্রাইম, ওইটাই স্বীকার করি না। যে কারণে তারা কিন্তু বীর দর্পে করে, পথে পথে ট্রাক থামায়, ট্রাকে উঠানোর সময় একটা চাঁদা আছে, ট্রাক থেকে আবার নামানোর সময় একটা চাঁদা আছে। আপনার এই কাউরান বাজারেও ট্রাক থেকে নামানোর পরে চাঁদা দিলে হয় না, সেটা আড়তে যাওয়া পর্যন্ত আরেকটা হাত বদল হয় ওখানে। তো এরপরও কারণ বাজার বলতে আমি এই শুধু এই কারণ বাজার মিন করছি না, বিভিন্ন যে আড়ত গুদামগুলো। তো এই ক্ষেত্রে জনপ্রতিনিধিরা কিন্তু একটা ভূমিকা রাখতে পারেন, কারণ জনপ্রতিনিধি, বিশেষ করে রাজনীতিবিদদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে গালবন্ধও করি, এটা খুব সহজ কাজ করে ফেলি, কিন্তু তাদের কিন্তু এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখার সুযোগ আছে। একজন এমপি যখন কোনো একটা বাজার পরিদর্শন করেন, মন্ত্রীরা যেটা করেন সেটা অনেকটা ক্যামেরা ওয়ার্ক, ক্যামেরা ট্রায়ালের মতো, এটা নিউজ হওয়ার জন্য। কিন্তু যারা রাজনীতিবিদ আছেন, বিশেষ করে এমপিরা বা লোকালি যারা নেতৃত্ব দেন, তারা যদি এটাকে গুরুত্বের সাথে দেখেন, একটা ফলাফল আসতে বাধ্য। কিছুদিন আগে বোধহয় আমরা কাউরান বাজারে একটু দেখেছিলাম, এখানকার যিনি সংসদ সদস্য তিনি কাউরান বাজার বেল্টে কিছু কাজকর্ম করেছিলেন, গত রোজার মধ্যে ওটার সুফল আমরা দেখেছি। মানে ধরা পড়ছে না তা কিন্তু না, ধরা পড়ছে কিন্তু এনাফ না। আসলে কিছু জায়গায় একটা বার্তা থাকা উচিত। জি, মূল কথাটা ওইটা। আমরা বলি না যে দৃষ্টান্ত যদি স্থাপন করতে পারি আমরা, তাহলে তো অন্য জায়গাগুলোতে এই চাঁদাবাজরা করতে পারবো। কোনো ক্রমে সরকারের চেয়ে শক্তিশালী না। এমনকি যে রাজনীতিবিদরা আছেন, জি, সংসদে থাকুন আর না থাকুন, মাঠে যে রাজনীতিবিদরা আছেন তাদের চেয়েও এই চাঁদাবাজরা শক্তিশালী নয়। তো সেই ক্ষেত্রে এই রাজনীতিবিদরা যদি একটু ভূমিকা রাখেন, ওইটা কমতে বাধ্য। হয়তো পুরোপুরি দমানো যাবে না, অন্তত নিয়ন্ত্রণে আনা যাবে। কারণ আপনি চাঁদার এত হাত, এখানে সিভিল লোকজন আছে, পুলিশের লোকজন আছে,
এই বিষয়ে কিন্তু আবার চাঁদা ভাগাভাগির বিষয়ে তাদের মধ্যে একটা ঐকমত্য আছে। আমরা এমনি ঐকমত্য খুঁজে পাই না, কিন্তু ভেজাল কাজে আবার ঐকমত্য থাকে। তো এই জায়গা থেকে সরকার হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফাউল টক আসছে, খুব ফাউল টক আসে মাঝে মধ্যেই। বলে যে বোঝাপড়া করে যদি চাঁদা নেওয়া হয় ওইটা আর তেমন গুনাহ হবে না, অথবা ওইটা চাঁদার আওতায় হবে না, ওটা চাঁদাবাজির মধ্যে পড়বে না। এগুলো কিন্তু খুব বাজে বাজে কথা। কারো কারোর জন্য কিন্তু এগুলো শুনতে ভালো লাগে যে এটা করে। তো ওই জায়গায় সরকারের আরও শক্ত হওয়ার দরকার আছে। আর সরকারের যদি সদিচ্ছা থাকে, বাংলাদেশে কারো সাধ্য হবে না বা সাহসও হবে না এই পথে আসতে। আপনি এখানে দেখেন রাজনীতিতে এখন দুইটা শব্দ কিন্তু খুব চলছে, কাউকে ইঙ্গিত করতে হয় না। চাঁদাবাজ বললে চাঁদাবাজ নিজেও বোঝে তারা যে বলা হয়েছে, আবার পাশে যে থাকে সেও বোঝে কাকে বলা হয়েছে, সে আবার রেসপন্স করে, নিজে নিজে বলে যে আমি চাঁদাবাজ না। তার মানে হচ্ছে সে নিজেরে চেনে, তারা মানুষও চেনে। আরেকটা শব্দ ব্যবহার হয় গুপ্ত, শুধু সব উচ্চারণ করার সাথে সাথে দেখবেন পাশে থেকে একজন বলবে যে আমি কিন্তু গুপ্ত না। অর্থাৎ গুপ্তকে আর চাঁদাবাজকে, এই দুইটা কিন্তু এখন রাজনীতির মধ্যে খুব আলোচিত বিষয়। তো ওই জায়গায় 5 আগস্টের কথা একটু মনে রাখা দরকার আছে। চাঁদার যেমন কিসিম আছে, চাঁদার আরেকটা কাছাকাছি শব্দ হচ্ছে ঠেকবাজি বলা হয়। তো এটা শুধু ওই যে পণ্যের ক্ষেত্রে হয় তা কিন্তু নয়। একটু আগে আমরা যেটা শিক্ষার কথা বলছিলাম, মানে সব সব ক্ষেত্রেই আসলে ক্ষেত্রে হয়, অর্থাৎ মানসিকতাটা দুষ্ট। আপনার মনে আছে বিগত আমলে একজন খুব শিক্ষাবিদ তিনি বলছিলেন উনি যুবলীগের চেয়ারম্যান দিলে বেশি খুশি, আর যদি ওইটা দেয়া না যায় তাহলে অন্তত একটা ইউনিভার্সিটির ভিসি দিয়ে। অর্থাৎ কোথায় যুবলীগের চেয়ারম্যান আর কোথায় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তাহলে এই যে আমরা একাকার করে ফেলছি, অর্থাৎ মূলত চাঁদা বলেন আর ঠেকবাজি বলেন আর দাপট বলেন, এগুলোকে আমরা একাকার করে ফেলছি। এর মধ্য দিয়ে আপনি আর এখানে কোনটা বৈধ কোনটা অবৈধ ওই ভেদাভেদও করা যাচ্ছে না, কাউকে কিছু আবার বলাও যাচ্ছে না, কারণ তারা প্রভাবশালী রাজনৈতিকভাবে প্রভাবশালী না হলে কি করে বলে যে যেহেতু আমরা 17 বছর অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাহলে আপনি এই 17 বছরে রিসার্চের কি কাজ করেছেন? আপনি যখন শিক্ষাঙ্গন কেন্দ্রিক, হ্যাঁ, মানে আগের থেকে ওই শিক্ষা নেই, তো এখানে এসে ওই কাজগুলো করতে হবে, যেটা হয়তো আগে হয়নি। আরেকটা বিষয় এখানে এসেছে, একটু না বললেই নয়। আজকেও প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে গবেষণায় ব্যয় করা, দুঃখজনক বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু যত না শিক্ষার জায়গা তার চেয়ে বেশি হচ্ছে গবেষণার জায়গা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা নাই বললেই চলে। এটা হলো এডুকেশন সেক্টরে। আবার আপনি যখন কর্মসংস্থানের দিকে চোখ বুলাবেন, দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানগুলোতেও গবেষণা বা গবেষক বলতে তেমন কেউ নেই। যদি কোনো কোনো প্রতিষ্ঠানে থাকেও, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, গবেষকের পজিশন খুব একটা ভালো না। কোনো এক রুমে ওনাকে একটা অফিস অ্যাসিস্ট্যান্টের মতো ফেলে রাখা হয়, অথচ তিনি যে রিসার্চ করে এতদূর এসেছেন ওইটার কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতিও খুব একটা মেলে না। এটা আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজখবর নিলে দেখবেন বিশাল প্রতিষ্ঠান, কিন্তু গবেষক বলতে ওখানে তেমন কেউ নেই। তার মানে আমরা গবেষণাটাকেও স্বীকৃতি খুব একটা দিচ্ছি না। তো আজ যখন মাননীয় প্রধানমন্ত্রী এটা উল্লেখ করেছেন, নোটিশে এনেছেন, নিশ্চয়ই আমাদের শিক্ষক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, তারা এখানে অ্যাটেনশন দিতে পারবেন। ওটাই আমরা আশা করছি। শিশির ভাই, আপনার কাছে যাব এই বিষয়টা নিয়ে, চাঁদাবাজির বিষয় নিয়ে। কামাল ভাই বলছিলেন যে চাঁদাবাজরা তো আসলে এত শক্তিশালী হওয়ার কথা না যে সরকারের থেকে বেশি শক্তিশালী হবে, তাহলে সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ একটা, এবং উনি 2টা পয়েন্ট বলেছেন, একটা মনিটরিং এবং মাইন্ডসেট। আপনি কি মনে করেন? দেখেন, কামাল ভাই তো বলছে, আমি একটু বলি যে সরকার থেকে শক্তিশালী না চাঁদাবাজরা। এখন যদি একজন সিটিং মন্ত্রী যদি বলে যে সমঝোতার ভিতরে নিলে সেটা চাঁদা না, তাহলে আসলে এখানে চাঁদাবাজটা কি? এখন উনি কার উদ্দেশ্যে এটা বলছে? চাঁদাবাজের উদ্দেশ্যে বলছে, নাকি উনি চাঁদাবাজি মানে নিয়ন্ত্রণ করার জন্য বলছে? ওনার উদ্দেশ্যটা কি? দেখেন, আমি শুধু একটা পরিসংখ্যান দিই। বিভিন্ন গণমাধ্যমে জরিপ হচ্ছে বাস এবং মিনিবাস থেকে বছরে আমাদের 1000 কোটি টাকা চাঁদাবাজি হয়। তারপরে যদি আপনি দেখেন ফুটপাতে আমাদের 2000 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়। পার্বত্য চট্টগ্রামের যে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো 700 থেকে 800 কোটি টাকা চাঁদাবাজি করে বছরে। এছাড়াও আমাদের যে সড়ক আছে, মহাসড়ক, ওই জায়গায় আমাদের 150 কোটি টাকা চাঁদাবাজি হয়। এগুলো দেখেন, এখানে 3-4টা দায়িত্ব হচ্ছে না আমাদের সড়ক ও যোগাযোগ যে মন্ত্রী, উনি বলে দিলেন সমঝোতার ভিতরে যেটা নেওয়া হয় সেটা চাঁদা না। এখন আপনি ওদের শক্তিশালী না, শক্তিশালী হোক আর না হোক, আপনার তো এখানে মানে আপনার এই কথার মধ্য দিয়ে তো চাঁদাবাজ তো এমনিও উৎপীড়ন আছেই।
সে তো আরো বেশি এখন প্রাতিষ্ঠানিকরণ হইল ওটা। মানে ওটাকে বৈধতা তো দেওয়ার কোনোভাবেই সম্ভব বৈধতা নয়, কিন্তু মানে এই ধরনের এখনো- আপনি বলছেন যে এটা একটা কনফিউশনও ক্রিয়েট করবে। তো এখানে তো এটা প্রাতিষ্ঠানিকরণ করে দিল উনি এটাকে। তারপর কিছুদিন আগে একটা গণমাধ্যমে আমাদের একটা নিউজ হইলো, শাহবাগের একজন বিএনপি নেতা বললো যে আমি 17 বছর না খাই আছি ভাই, এখন আমি এই আশেপাশের দোকান থেকে চাঁদা উঠাবো ভাই, আমি কিচ্ছু করার নাই ভাই, বিএনপি হাইকমান্ড আমার জেল জুলুম হয়েছে, বিএনপি হাইকমান্ড টাকা দেয় নাই, এখন আমি চাঁদাবাজি করে এটা উঠাইতে হবে আমার। মানে ওদের নিপীড়নের শিকার হয়েছে, বা দুই একবার তো জেলা টেলও গেছে, আর 17 বছর ধরে সে এখন কিছুই পায় না, এখন সে উঠাবেই। অকপটে বলে দিচ্ছি, কেন বলে দিতে পারতেছে, মূলত হচ্ছে ক্ষমতাসীন দলের এই যে দলের স্ট্রাকচারটাই হচ্ছে এখানে চাঁদাবাজির অর্থনীতির উপর গঠিত। আপনি এখানে চাঁদাবাজিকে ওনারা প্রাতিষ্ঠানিক রূপ দেয়, ওনারা বলে করে হ্যাঁ আমাদের চাঁদাবাজির দল বলছে কি হয়েছে, আমরা তো এগুলো করিয়ে আসছি, এদেশের মানুষ তো আমাদের ভোট দিতেছে, চাঁদাবাজ আইনেও ভোট দেয়। এবং অনেকেরই বলে, ধরেন অনেক দল বলে তোমাদের তো ভোট দেয় না, তোমাদের তো চাঁদাবাজ না, তারপর তো ভোট দেয় না। এবং ওরা যুক্তি দেয় চাঁদাবাজি করে বিধেয় তো ভোট কিনতে পারে টাকা দিয়া, টাকা তো হচ্ছে চাঁদাবাজির টাকা, আর যাদের চাঁদাবাজি করো না তোমার টাকা নাই জন্য ভোট পাও না, এবং কম পাও, পাইলেও কম পাও। এবং ওনারা মনে করে যে চাঁদাবাজিটা থাকলেই নির্বাচন জিতবে, কারণ এটা এই টাকা দিয়ে ভোট কেনা সম্ভব হবে। করণীয় কি কি এখন করতে দেখেন পারে আমি ওনারা? আপনার করণীয় কি বলবো, যদি বিএনপি বা যারা পেশি শক্তি রাজনীতি করে, বা আওয়ামী লীগও তো এইসব চাঁদাবাজির অর্থনীতির উপরে টিকে ছিল, জাতি বেড়ে ছিল, এই পেশি শক্তির রাজনীতি যারা করে তাদের চাঁদাবাজির অর্থনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বরং তাদের যদি দলীয় স্ট্রাকচার ঠিক না করে, এই দলগুলো আরো বেশি চাঁদাবাজিতে লিপ্ত হবে। কারণ দলের এই পদ পদবি কেনার জন্য হচ্ছে চাঁদা দেওয়া লাগে, এই টাকাটা আবার চাঁদাবাজি করে উঠায়। তো আপনি যদি কেউ যদি দলীয় পদ কিনে টাকা মানে চাঁদা দিয়া তার সিনিয়র নেতাকে, সে তো ওই টাকা আরো জুনিয়র নেতা থেকে উঠাবে। জুনিয়র নেতা কি করবে, আশেপাশে দোকানটা যা আছে সব থেকে সে মানে চাঁদা উঠাবে। এই যে একটা চেইন, এটা তো সাংগঠনিক চেইন। এখন যদি আপনি টপ টায়ার থেকে যদি তার থেকে চাঁদা না নিত তার কমিটি দেওয়ার সময়, তাহলে কিন্তু নিচে এই প্রভাবটা পড়তো না। এখন আপনি দেখতেছেন এই চেইনটা তো আপনি ভাঙতে পারবেন একমাত্র দলীয় সাংগঠনিক স্ট্রাকচার পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা 5 আগস্টের পরে বারবার বলছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার দরকার। 5 আগস্টের পরে হুট করে দেখলাম আওয়ামী লীগের সমস্ত চাঁদাবাজির খাতগুলো বিএনপির দখলে চলে গেল। হিসেবে আমরা যখন এই মানে চাঁদাবাজির কথা বলছি, প্রধান ওই দল মানে ঘুরে ফিরে বিএনপি আওয়ামী লীগের কথাই আসে, কিন্তু আরো যে দল আছে আপনাদের দলটা সহই বলছে, আরো ওই তুলনামূলকভাবে আরো ছোট দল, তাদেরও যে সাংগঠনিক যে অর্থের যোগানটা হয়, এটাকে আপনারা কি হিসেবে দেখেন? এটা কি আমি শুনেন, আমরা আমাদের দলে আমরা মানে ক্লাউড ফান্ডিং এর জন্য আমরা আবেদন করি, কেউ যদি আমাদের দলে মানে ডোনেট করতে চায় সেটাও আমরা স্বচ্ছতার ভিতরে রাখার চেষ্টা করি। এবং আমরা মনে করি চাঁদাবাজি দিয়ে আসলে এই যুগে আপনি বেশি দিন রাজনীতি টিকাতে পারবেন না, এটা সম্ভব না, এটা ফেল করবে। আপনি হয়তো ভাবতেছেন এটা আপনি সাস্টেন করবেন, কিন্তু না। কারণ আপনি আলটিমেটলি এই দেশে সব মানুষ চাঁদাবাজির পক্ষে থাকবে না। এখানে 70 থেকে 80% মানুষ চাঁদাবাজি দ্বারা নিপীড়িত হবে। হয়তো 20% 25% লোক কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে, আরো কম হতে পারে। কিন্তু আপনি কি এই বলছেন নিপীড়িত আপনাদের মানুষ দলে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আমি মনে করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, যে পার্টি হোক বা এখনো যে পার্টি আছে বা ভবিষ্যতে যদি কোনো পার্টি আসে, তাদের দলীয় একটা মান্থলি ইয়ারলি একটা ডোনেশনের একটা খাত রাখা উচিত। এবং এটা আমাদের এনসিপিতে আছে, এবং কিছু ইসলামিক দলও আছে, সব ইসলামিক দল আছে কিনা জানি না, কিছু ইসলামিক দলও আছে। এবং আমি মনে করি এটা যে এখন যে ক্ষমতাসীন দল তাদের কি অবস্থা আমি যেটুকু জানি, তাদের অবস্থা খুব একটা ভালো না। বরং আপনি বলছেন যে এই সিস্টেমটা যদি মানে অন্য দলগুলো, বড় দলগুলো, তারা আপনি যদি আপনি আপনি যদি ফলো করে, তাহলে এটা আপনি ধরেন চাঁদাবাজি আপনি না। যদি একটা থানা বিএনপি থানা সভাপতির অধীনে যদি 500 লোক থাকে, জি, এই 500 লোকের মিছিল মিটিং সমাবেশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য জি। পার্টি থেকে তো কোনো 1 টাকাও দেয় না। তো এখন এই কর্মসূচিটা কিভাবে বাস্তবায়ন করে? সে কি তার বাপের জমি বিক্রি করে রাজনীতি করে? তোর দেখছেন আপনি? আর যদি সে ব্যবসা করতে চায় তাহলে তো তার এত সময় নেই, কারণ সে সাংগঠনিক বড় নেতা। তাহলে তার বাধ্য হয়ে অনেক সময় তারা চাঁদাবাজি করতে হয়। আর ক্ষমতাসীন যখন ক্ষমতাসীন হয় তখন তার পিছনে প্রচুর মানুষ আসে, এবং মানুষও বেশি, তাদের আঞ্জাম দেওয়ার জন্য তার চাঁদাবাজিটা করতে আপনি কি হয়। বলতে চাচ্ছেন ছোট দলগুলো যখন বড় দল হয়ে যায়, যদি তাহলে সময়ের এতে কামাল ভাই আপনার এখানে মন্তব্যটা একটু জানতে একটু চাই যোগ এই করতে চাই। জায়গায়। এখানে আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত কিন্তু প্রাসঙ্গিক না, এগুলো হচ্ছে নাম। জি জি,
পদ্ধতিটা বিষয়। পদ্ধতিটা নিয়ে চাঁদার একটা সামাজিক স্বীকৃতি পর্যন্ত আছে আমাদের দেশে। কার চাঁদা ভালো, কামাই রোজগার ভালো, এটা আয় রোজগার বলে, ইনকাম বলে। শিশির ভাই যেটা বলছেন যে এত কিছু করতে হয়, যে সভা সমাবেশ, এগুলোর অর্থের যোগানটা তার কিন্তু বেশ প্রভাব সমাজে, অর্থাৎ সামাজিক স্বীকৃতি আছে, পরিবারেও আছে। যার চাঁদা বেশি, আয় উন্নতি বেশি মনে করা হয়, তারে সক্ষম মনে করা হয়। আপনার প্রতি একটু মনে থাকার কথা, গেল আওয়ামী লীগের আমলে একবার যখন ঘুষ আর দুর্নীতি নিয়ে আলাপ খুব তুঙ্গে উঠল, তো দুজন মন্ত্রী বললেন, খুব গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রী, দুজনে এখন দুনিয়াতে নেই, একজন বলছিলেন যে এই ঘুষকে ঘুষ না বলে একটু স্পিড মানে বললে ভালো হয়, প্রকাশ্য অনুষ্ঠানে বলছিলেন, সংসদে বলছিলেন। আরেকজন মন্ত্রী বলছিলেন যে ঘুষ যদি একটু সহনীয় করে খায় তাহলে এটা বৈধ। এক পর্যায়ে তখনকার দুদকের যে চেয়ারম্যান, তিনি বলছিলেন যে ঘুষটা যদি সরল বিশ্বাসে নেয় তাতে এটা পাপ হয় না, আইনের কোনো খেলাপ হয় না। এই যে হালকা কথাবার্তা, এসবের মধ্য দিয়ে আসলে তারা চাঁদাবাজিকে বা ঘুষকে বা দুর্নীতিকে এক ধরনের প্রশ্রয় বলেন, বৈধতা বলেন, সেটা দিয়ে দিচ্ছেন। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে রাজনৈতিক দলগুলোর খরচপাতি, এটা পরিষ্কার করা দরকার যে বিভিন্ন নেতা অথবা পদ পদবি এটা কোনো পেশা কিনা, রাজনীতি কোনো পেশার মধ্যে পড়ে কিনা। প্রশ্নই তো আসে যে আপনি দলের এই নেতা বা এই পদে আছেন, আপনি চলেন কি করে? কেউ কিন্তু প্রশ্ন করে না যে আপনার আয় রোজগার কি, আপনি এই গাড়ি বাড়ি এগুলো পান কোথায়। এই প্রশ্ন করারও কিন্তু কেউ সাহস পায় না। তার মানে হচ্ছে এটা এক ধরনের মেনে নেয়া, অথবা ততক্ষণে আমরা প্রশ্নটা কারা করবে ওনাদেরকে? জনগণ তো ধরেন এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে, সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু তাদেরকে কোয়েশ্চেনটা কে করবে? জনগণের থেকে প্রশ্নটা আসতে হবে। আর কোনো না কোনো শক্তি তো চোখে চোখ রেখে কথা বলে, যেটা 5 আগস্টে তো আমাদের শিক্ষার্থীরা অনেক প্রশ্ন করেছে। শিশিরের বোধহয় মনে থাকার কথা, 17-18 সালে যখন এই নিরাপদ সড়ক চাই আন্দোলনটা খুব তুঙ্গে উঠলো, তখন ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা পথে ঘাটে কিন্তু রং সাইডের গাড়ি আটকানো শুরু করলো, ইমার্জেন্সি লেন বের করলো। অর্থাৎ এক পর্যায়ে আটকালো তখনকার একজন, তখনও তিনি মন্ত্রী, সুরঞ্জিত সেনগুপ্ত, খুব কথায় কথায় সংবিধান বলেন, যে কোনো কিছুতে তিনি একটা সংবিধান টেনে আনেন। তো ওনাকে যখন মিন্টু রোডে আটকানো হলো, ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরাই জিজ্ঞেস করলো যে আপনি যে রং সাইডে চালাচ্ছেন, এটা সংবিধানের কোন বিধিতে চালাচ্ছেন। অর্থাৎ কথা কারো না কারো বলতে হবে। তো আবার কথা বলার মৌসুম সব সময় আসে না। 5 আগস্ট কিন্তু একটা মোহনা, ওই প্রশ্ন ছোড়ার প্রশ্নে, চোখে চোখ রেখে কথা বলার প্রশ্নে। কিন্তু দুঃখজনকভাবে 5 আগস্টের পরবর্তীতে ওই সিলসিলাটা কিন্তু নেই। এটা ভালো করে ধরে রাখতে পারতো যাদেরকে এনসিপি এখন বলা হয়, ওই শিক্ষার্থীরা, কিন্তু তারাও কিন্তু আমাদের এই প্রথার মধ্যেই পড়ে গেছে। এরই মধ্যে তারাও কাকে যোগদান করাবে, কার আয় রোজগার ভালো, ইনকাম ভালো হবে, দলের ফান্ডে কিছু টাকা আসবে, তারা হয়তো চাঁদা বলে না, কি যেন একটা বলেন, ক্লাউড ফান্ডিং না, এরকম একটা ইংরেজি নাম দিয়ে দিচ্ছেন, অর্থাৎ চাঁদা শব্দটা উচ্চারণ করেন না। তো এগুলো আপনি বলতে চাচ্ছেন এটা একই জিনিস, কিন্তু ওনারা এটাকে চাঁদা বলছেন না, পরিভাষা বদলাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয় কিন্তু, কারণ এনসিপি যারা, তারা অনেক কিছু হারিয়েছে, ইমেজ হারিয়েছে, বদনাম অনেক যোগ হয়েছে তাদের, কিন্তু এরপরও তাদের কাছ থেকে কিন্তু মানুষ একটু আশা করতে পারতো যে তারা নতুন একটা পদ্ধতি বলেন, তারা বলছে বন্দোবস্ত, তো ওই নতুন একটা বন্দোবস্তের খণ্ডিত অংশ হিসাবেও তারা মানুষের কাছে আদরণীয় থাকতে পারত, এই বিষয়গুলো সামনে আনতে পারত। কিন্তু তারা যেহেতু প্রথাগত রাজনীতিতে পড়ে গেছে, তাদের পক্ষ এখন শুধু বিএনপি অথবা জামাত কারো কারণে সমালোচনা করতে পারবে তারা, কিন্তু আগের মতো চোখে চোখ রেখে ওই প্রশ্নটা আর করতে পারবে না, অন্তত চাঁদা বিষয়ে, দুর্নীতি বিষয়ে। কারণ আপনি উদাহরণ দেই, আমি গেলোবারও হয়েছে, এবার একটু বেশি হচ্ছে, এর মধ্যে 2 একটা খুন খারাপিও হয়ে গেছে গরুর হাট নিয়ে। গরুর হাটে এবার ওখানে চাঁদা না বললে, বকরা না বলেন, শব্দ আপনার মতো আপনি বের করে নেন, অর্থাৎ ওখানে থাবা দেওয়ার জন্য আমি থাবা শব্দটা ব্যবহার করলাম। বিএনপির লোকজনও ঘোরাফেরা করছে, জামাতও ঘোরাফেরা করছে বলে অভিযোগ আছে, ফাঁকে ফুঁকে এনসিপিও কিন্তু যাচ্ছে ছোট দল হিসাবে। যেহেতু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে ছোটটারে মানুষ কম দেয়, যেটা সক্ষম বেশি ওইটাকে বেশি দেয়। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি খুব আশাব্যঞ্জক কিছু দেখছি না। মানে একই জিনিস আপনি বলছেন, রেপিটেশন হচ্ছে। শিশির ভাই, আপনার কাছে জানতে চাবো, কামাল ভাই বলছিলেন এনসিপির যে অর্থ যোগান বা ছোট ছোট দলগুলোর, আপনার বক্তব্য কি এখানে? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমত হচ্ছে যেই দলের বা যেই মানুষই চাঁদাবাজি করুক তার বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তি দেওয়া হোক,
এ ব্যাপারে আমাদের শতভাগ অবস্থান স্পষ্ট। জি। এনসিপির যদি কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি থাক দূরের কথা, যে কোনো ফৌজদারি অপরাধ করুক তার বিরুদ্ধে প্রচলিত আইনি শাস্তি হবে। কিন্তু এখন পার্টি চালানোর জন্য তো আমাদের ফান্ড লাগবে এবং এটা তো বৈধ উপায় লাগবে। পার্টির আমাদের মান্থলি একটা ডোনেশনের একটা সিস্টেম আছে। আমরা যারা কেন্দ্রীয় সদস্য, জেলা পর্যায়ের এবং থানা পর্যায়ের, তারা সবার জন্য একটা ডোনেশন সিস্টেম আছে। এছাড়াও যদি দেশের কোনো মানুষ যারা রাজনীতিতে মানে সচেতন অথবা রাজনীতিটা করার সময় পাচ্ছেন না, কিন্তু উনি যদি আমাদের রাজনীতিকে পছন্দ করেন, উনি ডোনেট করবেন কীভাবে, সেজন্য আমরা ক্লাউড ফান্ডিংটা রেখেছি। এটা সারা পৃথিবীতে অসংখ্য দল এরকম করে এবং তারা জনগণের টাকায় জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণ ওনাদের পলিসি এবং ওনার রাজনীতি পছন্দ হলে জনগণ ডোনেট করে। এবং আমরা ওই সিস্টেমে যাচ্ছি যে আমরা যদি জনগণের জন্য রাজনীতি করবো, জনগণ যদি পছন্দ করে, তার 1 টাকা 2 টাকা 10 টাকায় আমাদের রাজনীতির মানে ফান্ডটা হবে জি। এবং এটা বৈধ। হয়তো কামাল ভাই এটা বুঝতে ভুল করছি যে ক্লাউড ফান্ডিং নাকি এটা একটা অ্যামাউন্ট পর্যন্ত এটাকে ফান্ডিং বলা হয়, এটার অ্যামাউন্টটা বেড়ে গেলে তখন আমরা এটাকে চাঁদাবাজি বলছি, এরকম এটা কিছু এটা কি হতে কিভাবে, পারে? এটা তো আপনি কারো না, কাছে আপনি জোর যেটা করছেন না। বলছিলেন যে যখন খরচ বেড়ে যায় তখন তো এটার পরিমাণও বাড়বে, আমি তাহলে আপনাকে এটা বলি, কোন আমি পর্যায়ে? আপনি একটু আগে যেটা সমালোচনা করলেন, মাননীয় মন্ত্রীর কথা বললেন, উনিও তো জোর করেননি। উনিও তো বলছেন যে বোঝাপড়ার মধ্য দিয়ে, না, সমঝোতার না, মধ্য না, দিয়ে না, হয়ে আপনি গেলে আর যদি চাঁদা ধরেন হয় না। আপনি যদি মানে কারো কাছে বলেন যে আমাকে অনুদান দেন, আর কারো কাছে যদি বাধ্য করেন চাঁদা নেওয়ার জন্য, দুইটা তো এক না। আপনি এই দেশের অনেক সেবামূলক কাজ, মসজিদ, দরগা, মন্দির, এগুলো মানুষ মানে সওয়াবের উদ্দেশ্যে টাকা দেয়, দান করে। এখন রাজনৈতিক দলগুলোর যদি মানুষ মনে করে যে হ্যাঁ এদের কাজ ভালো, আমি ডোনেট করবো, বাংলাদেশে অনেক ইসলামী দলের মানুষ কিন্তু সওয়াবের উদ্দেশ্যে ডোনেট করে। এখন এগুলো তো সওয়াবের উদ্দেশ্যে করে, তার মানে কি ইসলামী দলগুলো কি চাঁদাবাজি করে? আমি দেখেছি। তাহলে কি বলবেন, এটা হাদিয়া? না, এটা হাতিয়ে কেন? এটা তো সে দান করতেছে রাজনৈতিক দলগুলোকে। এখন আপনি যদি কেউ যদি বিএনপি যদি জনগণের কাছে চায় যে আমার রাজনৈতিক দলকে আপনারা দান করেন, আমার মনে হয় বিএনপিকেও দিবে এবং আমরা এটাকে ক্লাউড ফান্ডিং বলতে পারি যে হ্যাঁ এটা ডোনেশন করেন। কখনো কি এনসিপির কোনো সদস্য চাঁদাবাজি করতে গিয়ে বা এভাবে চাঁদা চেতে গিয়ে কখনো এনসিপি কোনো ফেরেশতাদের দল না। আমরা ভবিষ্যতে কে চাঁদাবাজ হবে বা কে কোনো চাঁদাবাজ এনসিপিতে ঢোকে কিনা এর জন্য আমরা আমাদের নজরদারি থাকবে, কিন্তু কারো যদি উদ্দেশ্য খারাপ থাকে এর জন্য আমরা প্রচলিত শাস্তি যা আছে ওইটুকুর জন্য আমরা তাকে ছেড়ে দেবো এবং একে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই। একটা বিষয় এখানে একদম আর পরিষ্কার করা এখানে দরকার। আমি আপনার দেখি 5 আগস্টের পরে যে চাঁদাবাজির লক্ষণটা আমি দেখাই, দেখেন আমরা কোন চাঁদাবাজিটা চাই না। 5 আগস্টের পরে একটা মানে মজার একটা ঘটনা ঘটছে যে আমাদের ঢাকার যে সংসদ সদস্য 8-এর মির্জা আব্বাস সাহেব, প্রবীণ রাজনীতিবিদ, ঢাকার ওনার অনেক সুনাম, পুরোপুরি ঢাকা শহরে প্রায় চাঁদাবাজরা ওনাকে ভয় পায়। শুনলাম উনি একদিন থানা জিডি করতে গেছেন, ওনার কাছে নাকি কে চাঁদা চাইছে। তো এখন আপনি বুঝতে পারছেন ওইটা হচ্ছে চাঁদাবাজি, যে মির্জা আব্বাস সাহেবের কাছেও অনেকে চাঁদা চায়। অর্থাৎ মির্জা আব্বাস সাহেবের কাছে চাইলে ওইটা চাঁদা হয়ে যাবে, গুনার কাজ হয়ে যাবে, আর আমার কাছে চাইলে হবে না। আপনি যেটা বিষয়টা এরকম। বলছিলেন না, আমি যে ওটা আসলে ওটা বিষয়টা বলতেছি পরিষ্কার না। করা দরকার। না, আমি ওটা বিষয়টা বলতেছি না, পরিষ্কার আমি করা- বলতেছি আমি যে এক মিনিট, চাঁদাটা দিয়ে আমরা জোর পরিষ্কার করে করি। নিচ্ছেন। আপনারা সবকিছুতে রাজনীতিবিদদের একটা সুবিধা আছে, তাদেরটারে সেবামূলক কাজ বলে। তো কোনটা সেবা আর কোনটা নির্যাতন, একজন চাঁদাবাজ যখন আমার সেবা দিতে আসে তার সেবার যে কি তেজ, যে ভোগে সে কিন্তু বোঝে। কামাল ভাই, আমার মনে হয় এখানে আমরা যে আলোচনাটাই করছি তাহলে এটাতে কামাল আসলে ভাইয়ের একটা কাছে আমার clarity আসা দরকার। একটা ছোট্ট জিজ্ঞাসা, তাহলে আপনি আমাদের কোনো একটা মেকানিজম বলে দেন, পদ্ধতি বলে দেন বা উদ্ভাবন পদ্ধতি আছে কিনা যে নতুন দল হিসেবে এনসিবি এই তার ফিনান্সিয়াল মডেলে গেলে মানে না, সেটা সেটাই বলছিলাম যে একটা কোনোভাবে clarity থাকা তার দরকার অনেক কিছু যে হবে না। কিভাবে এটাই তো কাজগুলো আপনারা আমাদের বলছিলাম যে বলেন। আমরা বহুত ভাবে দেখছিলাম যে এই ক্লাউড ফান্ডিংটা আর দলীয় সদস্যদের অনুদানে হইতে পারে একমাত্র বৈধ একটা আয়। আচ্ছা, এখানে প্রশ্ন তো থেকে যায় যে দলীয় যিনি সদস্য বা যাকে বলছেন যিনি দিবেন, ওনার পেশাটাও তো নিশ্চিত হওয়া দরকার। উনি কে, উনি কি, তার আয় রোজগার কত মাসে। তিনি পরিচয় দিচ্ছেন কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের পদবি, কোনো একটা পদবি ব্যবহার করছেন। জি। তো ওই পদে কি কোনো বেতন আছে, কোনো বেতনের স্কেল আছে? না, আমরা তো ফুল টাইম কেউ পলিটিশিয়ান বলি না। আমরা তো half এখনো time-এ অনেকে কি বলি, করেন উনি? উনি half আমরা time-এ তো বলি যে নিশ্চয়ই ওই ধরনের কোনো কাজে আমাদের করেন। দলের মধ্যে একটা টার্ম আছে যে কেউ যদি ফ্রাইডে শুধু পলিটিক্স করতে চায় কোনো সমস্যা নাই, এনসিপি তার জন্য উন্মুক্ত। কিন্তু ফুল টাইম আপনি পলিটিক্স করবেন, তাহলে আপনার তো পেশা তো এটা লাগবে, আপনি আয় করবেন কিভাবে, আপনি অর্থাৎ সংসার এই চালাবেন বিষয়গুলো কিভাবে? আলোচনায় আনা দরকার। এখন এগুলো আমরা আলোচনায় নিয়ে আসি সেটাই। এবং Half time বা part time, এনসিপিতে আবার অনেক কোনটা প্রফেশনাল সেবামূলক, উইংস আছে। কোনটা জনস্বার্থে, কারণ সব কোনটাকে আমরা NCP-তে চাঁদা আমাদের- বলছি, হ্যাঁ, কোন ক্ষেত্রে আমাদের এবং একটা কিভাবে প্রফেশনাল এই উইংস আছে, তারা সংগঠনগুলো ফ্রাইডে চলবে। পলিটিক্স করে। জি, আমরা পরের একটা যেই টপিকটা, আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের, আসলে এটাই লাস্ট পার্ট এবং সময়টাও খুব বেশি নেই, যে সীমান্তে হত্যাকাণ্ড, যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি এবং এটা থামছে না। আমরা প্রতিদিনই অলমোস্ট আসছেন, প্রতি 10 দিন পর পরে আমরা যদি বলি যে সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছেই, কিছুদিন আগেও হয়েছে এবং এই বিষয়টা নতুন কিছু না, বহুদিন থেকে
এটা বন্ধ করা যাচ্ছে না, কারণ এটা একটা বিষয়। আজ শিশির ভাইয়ের থেকে এটাও জানবো যে আজকে এনসিপির আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি উনি কিন্তু সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মানে কোনো বক্তব্য না থাকায় উনি একটা কঠিন একটা সমালোচনা করেছেন। আমি ওই লাইনটাই যাচ্ছি না, কিন্তু উনি বলেছেন যে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং সেটা রাজধানী এবং সীমান্তে দুই জায়গাতেই, এবং সীমান্ত রক্ষা করা অবশ্যই সরকারের প্রধান কর্তব্য। প্রথমে কামাল ভাই আপনার থেকে জানবো যে কেন বন্ধ করা যাচ্ছে না এবং কি করা উচিত। এখানে শক্ত অবস্থান অবশ্যই প্রত্যাশিত। শক্ত অবস্থানে এখনো কেন যেতে পারছে না? যেতে পারছে না। এখানে যেমন রাজনৈতিক সমীকরণ আছে, কূটনৈতিক বিষয়াদি আছে, আরো খোলামেলা বললে রাষ্ট্র ক্ষমতার বিষয়ও বোধহয় আছে। কারণ খুব দুঃখজনক বিষয়, যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শপথ নিলেন ঠিক ওই দিনে 2টা হত্যাকাণ্ড আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিক দিয়ে। তো আবার সীমান্তে হত্যাকাণ্ড ঘটার পর আগে ভারত একটা বক্তব্য দিত, এখন এই বক্তব্যটা আমাদের অঞ্চলের লোকেরা দিয়ে দেয়। বিশেষ করে ওই সংশ্লিষ্ট থানার ওসি সাহেবে বলে দেন যে বা যিনি মারা গেছেন তিনি গরুচোর ছিলেন, অর্থাৎ তার মৃত্যুটা ন্যায্য অথবা বৈধ। আচ্ছা, এটাও কিন্তু এক ধরনের নতজানতা। মানুষ কিনা ওইটা কিন্তু আমরা আমলে নিচ্ছি না, তাকে বানিয়ে দিচ্ছি গরুচোর, আর এই হত্যাকাণ্ডটার বৈধতা আছে সেটাও জানিয়ে দিচ্ছি। আবার সময়টা এখন একটা ফ্যাক্টর, যখন ওখানে ক্ষমতার একটু পালাবদল, পরিস্থিতি বদল, একই সময়ে সামনে আরও কোন অঘটন ঘটবে আমরা কিন্তু ওই আতঙ্কে আছি। কারণ তারা পুশিন করবে। তারা পুশিন শব্দটা বলে না, বলে যে আমাদের এখানে ওখান থেকে আমাদের দেশের লোকজন আছে, তারা এই নামে চিহ্ন দেয় যে এদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এমনিতে আমরা মিয়ানমারের যন্ত্রণায় কিন্তু অনেক দিন ছিলাম, ইদানিং গত 2 দিন কিন্তু আবার একটু একটু আজে বাজে খবর পাচ্ছি। সেই সাথে যদি ভারতের সাথেও সেটা শুরু হয়, আমাদের অবস্থাটা কিন্তু বোধহয় খুব একটা সুখকর হবে না। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে করা উচিত, জোরদার করতে হবে। কারণ চোখে চোখ রেখে কথা বলা, যেটা বলি, চোখে চোখ রেখে কথা না বলি, অন্তত যদ্দূর বলি তদ্দূর পরিষ্কার করে বলা উচিত। যে আগে বলেন যে তারা মানুষ কিনা, ধরেই গরু চোর বানিয়ে দিচ্ছেন। এখন সুন্দর একটা স্ক্রিপ্ট থাকে কিন্তু, যে এতটার সময় তারা গরু আনতে গেল, ফেরার পথে একটা বর্ণনা দেয় এরকম। তো এটা আর কত? কারণ একসময় এগুলো নিয়ে কিন্তু সমালোচনা হতো, আওয়ামী লীগের সমালোচনা হতো বেশি, যে তাদের ক্ষমতার খুঁটি ভারতে, এই জন্য তারা এগুলোকে আমল দেয়। তো এখন যারা আছে তারা তো নিশ্চয়ই তাদের ক্ষমতার খুঁটি ওখানে নয়, ক্ষমতার খুঁটি বাংলাদেশে, তারা নির্বাচিত, তারা অবশ্যই বাই দ্য পিপল ফর দ্য পিপল। কিন্তু এখন আর বাই দ্য ভারত ফর দ্য ভারত ওইটার বোধহয় আর সুযোগ নেই, কথা পরিষ্কার করতে হবে। কারণ 5 আগস্টের কথা বারবার বলছি কেন, যেটা মনে রাখতে হবে, 5 আগস্টে কিন্তু বাংলাদেশে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন হয়েছে তা কিন্তু নয়, ভারতের একটা পতন কিন্তু বাংলাদেশে হয়েছে 5 আগস্ট। ব্যাপক একটা পতন হয়েছে এখানে এই অঞ্চলে। তো ওই জায়গার থেকে যদি বাংলাদেশ পিছু হটে অথবা নতজানু হয়ে যায়, হয়তো আমাদের মাঝে মধ্যে এইসব সীমান্ত হত্যাকাণ্ডের কথা শুনতে হবে। ভারতের তো আরো সীমান্ত আছে, পাকিস্তানের সাথে আছে, চীনের সাথে আছে, ওখানে তো এইভাবে হত্যাকাণ্ডের খবর আমরা পাই না। কঠোর হতে হবে এবং আমার মনে হয় যে কনভারসেশনটা একটু প্রপারলি হতে হবে, শক্ত পর্যায়ে করতে হবে এবং পরিষ্কারভাবে করতে হবে, এবং এটা মোটেই গোপনে নয়, জনগণকেও এর পাঠ করতে হবে। প্রয়োজনে বিরোধী দল সহ বসতে পারে। কারণ আপনি বাংলাদেশে একটা ঘটনা বলি, কয়েকদিন আগে আপনি দেখেন, যখন জ্বালানি তেল নিয়ে এই ধরনের নৈরাজ্য শুরু হলো, যে এটা কিভাবে কন্ট্রোল করবে কেউ কোনো দিশা পাচ্ছে না। আপনি দেখেন, যখন সরকারি দল আর বিরোধী দল শুধু একটা কমিটি ঘোষণা দিয়েছে, কোনো ফাংশন করেনি, কোনো কাজে নামেনি তারা, কমিটির ঘোষণা মাত্রই উদাও হয়ে গেল এসব দীর্ঘ লাইন, অ্যাভেলেবেল তেল হয়ে গেল। তার মানে হচ্ছে যে রাজনৈতিক সমঝোতা যদি থাকে, ঐক্য যদি থাকে, তারা যদি একটা বার্তা দিতে পারে যে এখানে এগুলো চলবে না, নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। ধন্যবাদ কামাল ভাই। শিশির ভাই, আপনার কাছে যাব, আমাদের হাতে সময় কম আছে, কিন্তু আপনার বক্তব্যটা জানবো এই বিষয়ে। এবং যেটা বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি একটা বক্তব্য দিয়েছেন, আপনি কতখানি একমত এবং আসলে আপনার কি মনে হয় কেন বন্ধ করা যাচ্ছে না এই হত্যাকাণ্ড, কি করণীয় আছে? দেখেন, ভারত যে আমাদের এই সীমান্ত হত্যাকাণ্ডগুলো ঘটায়, তারা বলে যে প্রথমত এখানে চোরাচালান হয়। এখানে আপনাকে স্পষ্ট করতে হবে, চোরাচালান কিন্তু 2 দেশের হয়। ভারতের যারা চোরাকারবারি 2-4 জন আছে বা একটা চক্র আছে, তারাও কিন্তু বাংলাদেশ থেকে ডিজেল, অকটেন, সার চোরাকারবারি করে নিয়ে যায়, এবং ওই দেশ থেকে প্রধানত গরু বা চিনি টিনি আসতে পারে, এই ধরনের কিছুই হয়তো আসে সীমান্ত আশেপাশে জেলাগুলোতে। এখন তাহলে 2 দেশের চক্রই কিন্তু এখানে কাজ করে। যদি ওই মানে ওনাদের কথাটাই ধরে, যদিও এটা মুখ্য না, এটা একটা অজুহাত মানুষ খুন করার। আপনি
গত 10 বছরে বাংলাদেশ সীমান্তে 305 জন মানুষকে, বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে ভারত। বাংলাদেশের যে সীমান্তরক্ষীরা রয়েছে তারা একজন ভারতীয় নাগরিককে হত্যা করেনি, বা আমাদের রাষ্ট্রীয় পলিসিও এরকম না। কিন্তু আপনি দেখেন, যদি বাংলাদেশ থেকেও কিন্তু পাকিস্তান, নেপাল, চীন ওই সীমান্তগুলোতে আরো বেশি এরকম আদান প্রদান হয়, মানে ইলিগালি। জি। তো সেই জায়গাতেই তো এরকম হত্যাকাণ্ড হচ্ছে না। তাদের তো 10 বছরে 300 জন না, মনে হয় 20 জনও নাই, কোনো কোনো জায়গায় চীনের তো একজনও নাই। এখন এখানে তাহলে কি বোঝা যাচ্ছে? মূলত হচ্ছে বিজেপি এবং ভারতের যে স্টেট পলিসি, তারা চাচ্ছে বাংলাদেশের চতুর্দিক থেকে, তারা বিশেষ করে বাংলা ভাষাভাষী জনগণকে যেভাবে মানে নিপীড়নটা করছে, এটা তাদের একটা বড় ধরনের পরিকল্পনা। তারা দেখেন, প্রথমে হচ্ছে তারা আসামে বাংলাভাষীদেরকে বাংলাদেশি বলে নিপীড়ন করে তাদেরকে বড় তালিকা থেকে বাদ দিল, এখন কলকাতায় বাদ দিল, সীমান্তে হত্যা করছে, মানে চোরাকারবারি বলি। অথচ আপনি খেয়াল করে দেখেন, তাদের যদি এটা বৈধ হয়ে থাকতো, কেউ যদি এখানে চোরাকারবারি হয়ে থাকতো, তাহলে তো ভারতের প্রচলিত আইন আছে, আইনে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু তাকে বিচার বহির্ভূত কিভাবে হত্যা করবে, এই অধিকার আপনাকে কে দিল? পৃথিবীর কোনো আইন এটা মানে এটা কি অ্যালাউ করে? বাংলাদেশের উচিত এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এটা ইন্টারন্যাশনাল বর্ডারে, এটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাবি করেছিলাম, উনি সাহস দেখান নাই। আমরা এখন বলি, এখন নির্বাচিত গভর্নমেন্ট আছে, তো তারা সাহস দেখাক, আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা উচিত। কারণ এই নিপীড়ন মেনে নিতে তো বাধ্য এবং না এই যে আসলে 305 জন শুধু গত 10 বছরে, যদি আমরা 55 বছর হিসাব করি, বা যদি 1971 সালে আগেও, কিন্তু আমাদের বর্ডার কিন্তু এত দুঃসাহস দেখায় নাই, এত দুঃসাহস দেখায় না। আমার সাথে একমত হবে। এখন তাহলে কি দুঃসাহসটা এই জন্য দেখায় যে আমার কাছে পরমাণু বোমা নাই এই জন্য? যদি এটাই একমাত্র কারণ হয়, তাহলে আমরা যারা আছে রাজনৈতিক কর্মীরা আছি, আমরা অন্তপক্ষে এই ভবিষ্যৎবাণীটা করতে পারি, আমাদের সীমান্ত সুরক্ষার জন্য, এই ভূমি সুরক্ষার জন্য, এই ভূমির সন্তানেরা 1000 পর হলেও, ঘাস খেয়ে হলেও, বা দৈনিক 2 বেলা 1 বেলা খেয়ে হলেও তারা পরমাণু বোমা বানাবে ভারতের বিরুদ্ধে, এবং এটা অপরিহার্য হবে যদি তাদের বোধোদয় না হয়, এবং তারা যদি আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়। আজকে চাইনিজ সীমান্ত আপনি মারছেন না, কারণ তার অস্ত্র আছে, তার পরমাণু আছে। পাকিস্তান সীমানে পারতেছেন না, তার অস্ত্র আছে। এটাই তো তাহলে এখানে মিন করে ডাটা, বিভিন্ন ডাটা এবং তার আচরণে। আমাকে কেন মারতেছেন আপনি? তাহলে আমার অস্ত্রের অভাব, তাহলে আমি তো অস্ত্রের দিকে এইভাবে গরিব থাকবো না, কারণ আমার আত্মরক্ষার জন্য তো আমি নিজেকে এইভাবে গরিব রাখবো না। কিন্তু যতদিন না বাংলাদেশ এভাবে সক্রিয় হয় বা সক্ষম হয়, তার আগে কি এটাকে কন্ট্রোল করা সম্ভব না? তার মানে আমরা এখন আপনার যদি কোনো একটা রাষ্ট্রের যদি স্টেট পলিসি হয়ে থাকে প্রতিবেশী ঘরে আগুন দিব, আপনি কিভাবে তাকে সভ্য করবেন? ভারতের যে এখন হিন্দুত্ববাদী রাজনীতি, এই রাজনীতি হচ্ছে ঠিক ওই সেন বংশের যে সেনারা যে রাজনীতি করছে 800 বছর আগে, তারা বলে যে এখন বিজেপি ক্ষমতায় এসে ওই বদলা নিচ্ছে, এসে এখন মসজিদ ভেঙে দিচ্ছে, মুসলমানদের অ্যাটাক করছে, বাংলাদেশি বলে এদেরকে বড় তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে তাদের রাজনীতি। আপনি যদি মনে করেন বাংলাদেশের রাষ্ট্রটা এখনো রাষ্ট্র না, এটাকে আমাদের দখল করতে হবে, এটা হিন্দুদের ভূমি ছিল, আফগানিস্তান হিন্দুদের ভূমি ছিল, পাকিস্তান হিন্দুদের ভূমি ছিল, মালদ্বীপ হিন্দুদের ভূমি ছিল, মালাক্কা থেকে আরব সাগর পর্যন্ত হিন্দুদের ভূমি ছিল, এটা আমাদের পুনরুদ্ধার করতে হবে। এই যদি হয় হিন্দুত্ববাদ, তাহলে আপনি তার সাথে কি আচরণ করবেন? আমি মনে করি যদি তারা এ ধরনের আচরণ করে, তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ হবে। ঠিক তাদের সাথে নাদির শাহ যে আচরণটা করছে, নাদির শাহ ইতিহাসটা তোমরা জানেন, যে দিল্লির কিভাবে দিল্লির বাটপাতদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছে, দিল্লির ক্ষমতা নিয়ে নিচ্ছে। তাহলে যদি ধরেন আমরা এখন দেখতেছি ঢাকায় কোনো সমস্যা না, করাচিতেও পাকিস্তান বা ইসলামাবাদে কোনো সমস্যা হচ্ছে না, বেজিংও সমস্যা না, মালদ্বীপও সমস্যা না, সমস্যাটা একমাত্র ক্রিয়েটের উৎস হচ্ছে দিল্লি। তো সবাই যদি এখন আমরা প্রতিবেশী সবাই যদি আমাদের প্রতিবেশীর অশান্তি করে যে যাতে দিল্লির বিষয়ে যদি আমরা সবাই মনোযোগী হই, দিল্লি কি নিরাপদ থাকতে পারবে? সেও তো আমার প্রতিবেশী। কোনো প্রতিবেশী যদি চায় তার প্রতিবেশীকে অনিরাপদ করবে, এটা সম্ভব। এজন্য উদ্যোগটা দুই দিক থেকে হতে হবে। তারা যদি দীর্ঘদিন আমাদের প্রতিবেশী হিসেবে অনিরাপদ করবে, আমাদেরকে হুমকি দিবে, মারধর করবে, এটা যদি আমরা যদি ভারতের চতুর্পাশে সমস্ত প্রতিবেশীরা এক হই, তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। সরকারের এই বিষয়ে আমার মনে হয় নিশ্চয়ই ওনারা চিন্তা করছেন, আমরা আশা রাখতে পারি যে এটার একটা সলিউশন আসবে। এখনো যদিও সেভাবে আমরা দেখছি না, আমরা সেই আশা রাখছি। এবং আমাদের সময় আসলে শেষ। কামাল ভাই এবং শেষী ভাই, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য এবং এই আলোচনার জন্য।
দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।